সংসার। এইটুকু একটা মিনিট আমাকে হ্যালো 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 হ্যালো। লিলি পিসি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন, বিনোদ খান্নার সঙ্গে কাজ করেছেন, গুলজারের ছবিতে কাজ করেছেন। তো এই অভিজ্ঞতাগুলো কেমন? সৈনী, প্রথম প্রেম যেমন মানুষ ভোলে না, প্রথম বিয়ের ক্ষেত্রেও কি তাই? কনসিস্টেন্টলি অভিনয় করার পর জীবনের একটা ফেজে গিয়ে তুমি একটা ব্রেক নিয়েছিলে। হ্যাঁ, নিজেকে সরিয়ে নিয়েছিলে। না, সরানো ঠিক নয়, বাধ্য হয়েছিলাম সরাতে। বাধ্য হয়েছিলে। মজা হচ্ছে। স্কুলে গরমের ছুটি পড়তে চলেছে রে। আমার কতটা আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। থাক থাক থাক, তোকে আর বলে বোঝাতে হবে না, দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি তোর কতটা আনন্দ হচ্ছে। এই রক্তিমের ছুটিতে আমরা কি হোমেই স্টে করে থাকবো নাকি? নো অ্যান্ড নেভার। ইয়েস। আচ্ছা তাহলে কাজ করা যাক, আমরা বরঞ্চ একটা জায়গায় ঘুরতে যাব, একটা খুব ভালো জায়গায় ঘুরতে যাব। ইয়েস ইয়েস, আই লাভ ট্রাভেল। আন্টি ওটা ট্রাভেল, আমরা তোমাকে ট্রাভেল দেব। ওই তুই আমার থেকে বেশি জানিস? হ্যাঁ, আই নো ভেরি ওয়েল ট্যুর অ্যান্ড ট্রাভেল। বাট হোয়ার যাব আমরা? আমার তো পাহাড় বেশি পছন্দ। শোনো না, গরমে যদি মজা করতে হয় তাহলে দার্জিলিং যাব আমরা। আমি শীতে যাব। শীতে না, শীতে না, এখনই গরমে যাব। অফ বাবা রে বাবা, আমি শীতে মানে শীত সমুদ্রের কথা বলেছি। না 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 প্লিজ, আমরা দার্জিলিং যাব। আমি মন্দারমণি যাব। আমি মন্দারমণি। ভালো, তুমি ভীষণ ভালো, কিন্তু আমি মন্দারমণি যাব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি। আমার ভোট যেদিকে থাকবে সেখানেই যাওয়া হবে। কাকে ভোট দেওয়া যায়? প্লিজ আমাকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, আমাকে ভোট দিন প্লিজ প্লিজ। তোমাকে আমি খুব খেতে দেবো। মন্দারমণি। রক্তিম জানিস তো মন্দারমণির ওই সমুদ্রে বড় বড় হাঙর আছে। ওরে বাবা গো, কিন্তু হাঙরটা কি? আরে বাবা, ওটা হচ্ছে শার্ক। শার্ক। ওরে বাবা গো, ওরে বাবা গো, না 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 না, ডেঞ্জারাস। ওরে বাবা গো, আমি দার্জিলিং এ যাব। রক্তিম রক্তিম, তুই জানিস দার্জিলিং এ না বড় বড় ব্ল্যাক ব্ল্যাক কালারের জোক আছে। ওরে বাবা গো, আমি দার্জিলিং এও যাব না। না দার্জিলিং চল না। আমি দার্জিলিং মন্দারমণি কোথাও যাব না। আমি একটা আলাদা জায়গায় যাব। ওয়ার? আমি বরং জঙ্গলে যাব। গরুমারা জঙ্গল, জলদাপাড়ার জঙ্গল। ইয়ে, ওরে বাবা গো, ওরে বাবা, ওরে বাবা গো, না গো, ওরে বাবা গো।
আমি তোমাদের সাথে যাব। তোমরা আমার সাথে থাকলে আর আমাকে রক্ষা করার ভরসা দিলে আমি যে কোনো জায়গায় যেতে পারি। তোমরা লটারি করে ঠিক করে নাও। রক্তিম শোন, আমি তোর পিঠের আড়ালে আঙ্গুল রাখবো, ঠিক আছে? তোকে বলতে হবে কতগুলো আঙ্গুল আছে। তুই ঠিক বলতে পারিস তাহলে দার্জিলিং, আর যদি ভুল বলা হয় তাহলে শর্মিলান যেখানে বলেছে মন্দারমণি। ওকে, ইয়েস। চলো ঠিক আছে, বল তো কত আঙ্গুল বল। বলছি দুটো। দার্জিলিং। আচ্ছা শর্মিলা আন্টি, তোমার কি মন খারাপ হয়ে গেল? না না, ইউরা হ্যাপি হলে আমি হ্যাপি। এই রক্তিম, কোনো প্রবলেম নেই তো? আরে বাবারে, প্রবলেম তো অনেক আছে। এক কাজ করিস ভুতু, ব্যাগের মধ্যে বেশি করে ঠাকুরের ছবি নিয়ে নিস। এই তো ব্যাগ শুনে আমার মনে পড়লো, আমি তো প্যাকিং শুরু করতে হবে। ইয়েস, অনেক লং এ যাবো তো ঠিকঠাক করে প্যাকিং করতে হবে। চলো লেস কর। হ্যালো, এই সবাই মিলে ওয়্যার গোয়িং বেবি? অ্যাকচুয়ালি বেবি, রক্তিমের সমর ভ্যাকসিন পড়ছে তো। ভ্যাকসিন কেন? কি হয়েছে ওর? ভ্যাকসিন কেন? আরে ভ্যাকসিন না, ভ্যাকেশন, সামার ভ্যাকেশন। কোনো মায়া দয়া নেই? হ্যাঁ, পৃথিবীতে কি একটাই মুরগি? এতটাই নির্মম বেরহম? এই বেবি, হ্যাঁ। হুকে ঢেল করছো গো? মিস্টার বিধাতা, শুনেছি হাজবেন্ড ওয়াইফ সিলেকশনটা উনি করেন। বেবি, তুমি আমাকে রাউন্ড করে ইনস্টল করলে তো? মানে ঘুরিয়ে? ওকে ফাইন, ভেরি গুড। আমি কোথাও যাব না, আমি না বর্ধমানে চলে যাব। আমি সীতাভোগ মিহিদানা খেয়ে বেঁচে থাকবো। অপু আঙ্কেল, কি? আমার পছন্দের জায়গায় যাওয়া হচ্ছে, আর সেখানে যদি আমার পছন্দের শর্মিলা আন্টি না যায় তাহলে কি হবে? তুমি সেটা বুঝতে পারছো তো? কি হবেটা কি হবে? ও দারুণ, দেখাচ্ছি মজা। এইটুকু একটা মেয়ে আমাকে হ্যালো। এই ভুতু, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। ভুতু খুব গলা ঠিক কর। করবো না, গলা ঠিক কর। করবো না। গলা ঠিক কর। করবো না, গলা ঠিক কর। করবো না। একটা উত্তম কুমারের ডায়লগ প্লিজ অপু আঙ্কেল। ইয়েস। উত্তম কুমার, এটা খুব ভালো। তোমরা আমার জয়ের ধ্বনি দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো এই খুব খারাপ হচ্ছে। অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন, প্লিজ। दीनानाथ चौहान, पूरा नाम। बाप का नाम दीनानाथ चौहान, माँ का नाम सुहासिनी चौहान, गांव मंडुआ, আমি একটা পান্ডুয়া। এই বেবি, অমরেশ পুরী। मोगम्बो खुश नहीं हुआ। এই নেক্সট শাহরুখ খান। ওইটা মনে হচ্ছে কাছাকাছি হবে। ওকে। এবার ঠিক করে দে না, কি রে বাবা, দে না। আমি আগে প্লিজ বলো। প্লিজ 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 প্লিজ, কি শোনাচ্ছি বুঝতে পারছি না। দে না। আগে বলো, দার্জিলিং টিকিটটা কেটে দেবে? দার্জিলিং এর টিকিট কেন? তোকে ট্রেনে করে আমি নিজে সঙ্গে যাব, দার্জিলিং নিয়ে যাব। আমিও যাব তো। হ্যাঁ তুমিও যাবে। তুমি যাবে বেবি? তুমি আচ্ছা টয় ট্রেনে? টয় ট্রেন কেন? যত রকমের ট্রেন আছে সবই যাব। গলাটা ঠিক করে দে না। আচ্ছা দেবো। ওকে, ঠিক আছে, গলাটা ঠিক হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। দেখি বেবি, তুমি ফিমেল থেকে মেল হলে কিনা দেখি। সে করো। হ্যালো মাইক টেস্টিং। হ্যালো 1 2 3 4 চেক। থ্যাংক ইউ। এবার টিকিট কেটে দাও। পাঁচুগোপাল মিস্ত্রি, মিস্ত্রি? এজেন্ট ট্রাভেল এজেন্ট। ও ট্রাভেল পাঁচুদা। হ্যালো পাঁচুদা, অপু বলছি। হ্যাঁ বলছি কি, দার্জিলিং এর মানে আজকে রওনা দেবো, কালকে সকালে এনজেপিতে নামবো। দার্জিলিং এর 4টে টিকিট হবে, 1 2 3 4। না, তার চেয়ে টিকিট কেন? 1 মিনিট, 4টেই তো। তপু আঙ্কেল তো গেছে কবি সম্মেলনে, দীপু আঙ্কেল অডিশন দিতে গেছে, আর আমার মা তো অলরেডি তীর্থে, কাজেই টোটাল 4। কিন্তু ধরে যাচ্ছ? ইয়েস, ধর্ণাদা। দরকার আছে? হ্যাঁ
নইলে কিন্তু ঠিক আছে 1 2 3 4 5টা টিকিট। আজকে রাতেই ট্রেনে চেপে পড়বো, কালকে সকালে এনজেবিতে পৌঁছে যাবো, ঠিক আছে? আর শুনুন বলছি যে ও আচ্ছা না আমার বয়স বেবি একটু SMS করে দিও তো। ওকে আমি MMS করে দেবো। SMS ওই হলো। ঠিক আছে? 5টা টিকিট। আসুন দেখুন কাদেরকে নিয়ে এসছি। আসলে ওনারা আমার হাতে চা খেতে এত ভালোবাসে। এরা কারা? দাও এই যে আমার ক্যাটরিনা সোনা, এটা এই দেখুন আমার আলিয়া সোনা, হচ্ছে আমার জঙ্গলি বিল্লি প্রিয়াঙ্কা সোনা, জঙ্গল ম্যাও। এই দেখুন দীপিকা পাটুকন। আসলে আপনি চিনতে পারছেন না কেন বলুন তো? সব না ছেলেদের পোশাক পরে এসে, তার কারণ হচ্ছে আচ্ছা সবাই যদি চিনে ফেলে তো। এই ধনদা চাইলে সামনে কি সেলফি তুলবো সবার সাথে? সেলফি আমি তুলবো। পাগল নাকি? গেস্টকে বেশি বিরক্ত করবে না কিন্তু। আর মাথা খারাপ করতে হবে, এখানে দাঁড়াও। আরে বড় আর্টিস্টরা এদেরকে বিরক্ত করলে তো মুশকিল, বুঝতে পারছেন না? বেবি একটু সামনে থেকে দেখো, তোমার ক্যাটরিনা, এই মানে আলিয়া, এই প্রিচপস, ধপের চপ। না মানে তুমি দীপিকা, আমি প্রকাশ পাড়ুকোন। ওদিকে যাও, বেরো বাড়ি থেকে বেরোবি। এক সেকেন্ড, আমার কিন্তু খুব মন খারাপ হয়ে গেল। মন খারাপ হয়ে গেছে? সকালবেলা এটা কি ধরনের আর কি? গরিবের কাছে রাংতেই শোনা দা বাবু। তাই বলে এরা আবার ইমোশনাল দিচ্ছে। ও রঞ্জিত, তুই মন খারাপ করো না গো। আমরা সবাই মিলে দার্জিলিং ঘুরতে যাচ্ছি, তুমিও যাচ্ছ। অপু আঙ্কেল টিকিট করে দিয়েছে তো। দা বাবু হ্যাঁ তাই? ইন দ্য ইয়ার 1858 ধনা, না দার্জিলিং এ প্রচুর বরফ পড়েছিল। জানি, আমি তখন ওখানেই ছিলাম। কার সাথে বেবি? প্যাকিং করবো আমরা সবাই মিলে, প্যাকিং করবো। চলো। ও ধনা প্যাকিং করতে গেলে তো ওটা লাগবে। আমার এক জোড়া সাদা হাওয়াই চটি ছিল, তার একটা পাচ্ছি না। দেখেছিস কোথাও ধনা? কি হলো রে ধনা? কানে কথা যাচ্ছে না নাকি? কোনো গন্ডগোল আছে ডেফিনেটলি। ধনা কি বলছিলাম, আমার সাদা রঙের এক জোড়া হাওয়াই চটি ছিল, তার একটা খুঁজে পাচ্ছি না। বলছি কি দা বাবু, কাল রাত্রে ওই পনিরের তরকারি খেলেন না? কাল রাত্রে পনিরের তরকারির সঙ্গে হাওয়াই চটির কোনো সম্পর্ক নেই। আমি চটি খুঁজছি, চটি। না বলছি কি ওই বাড়িতে তো পনির ছিল না, তো আপনার ওই সাদা হাওয়াই চপ্পলটা এক পিস আমি কুচু করে মানে পিস করে তরকারি করেছিলাম। মাঝে কথা বলিস না। তুই হাওয়াই চটি পিস করে আমায় খাইয়ে দিবি, আমার শক্ত লাগবে না? তা কি করে হয়? না আসলে কি যে প্রেসার কুকারে না দুখানা সিটি মেরে নিয়েছিলাম তার আগে। তোর একদিন কি আমার হাওয়াই চটি দিয়ে তোকে দরজা খোল। দরজা খোল, ওকে ছাড়। আসুন দাবাবু, দেখুন কারা এসেছে। ও বাবা বাড়িতে আজ কাঁচা পোস্ত, একটু ভাত বসা, কাঁচা লঙ্কা দিয়ে বেটে খাবো ওকে আমি আজকে। আজকে আসলে আমরা একটু প্ল্যান করছিলাম, বুঝলেন, বেড়াতে যাবো। ও আচ্ছা দার্জিলিং একটা ছবিতে সে আউটডোর হয়েছিল। সে ভানু গোয়েন্দা নাকি? ভানু গোয়েন্দা যাওয়ার অ্যাসিস্ট্যান্ট। ভানু গোয়েন্দা যাওয়ার অ্যাসিস্ট্যান্ট দার্জিলিং এ আউটডোর হয়েছিল। বেড়াতে যাওয়ার ফেভারিট প্লেস কি? আমার তো পাহাড়ই ভালো লাগে। তোমার পছন্দ আর আমার পছন্দ একদম এক। আমরা তো ওই নিয়ে আলোচনা করছিলাম। তা সৈনী ম্যাডামের বেড়াতে যাওয়ার জায়গা ফেভারিট? দার্জিলিং না, তাহলে আমার ঠান্ডা খুব কষ্ট হয়, আমার ভালো লাগে জঙ্গলে যেতে। ওরে বাবা, জঙ্গল ওর খুব প্রিয়।
আচ্ছা তুই ভয় পেলে এরকম এরকম কেন করিস রে? ও সাঁতার কাটে, ভয় পেলেই ও সাঁতার কাটে। সাঁতার কাটে এইরকম। পোস্ত তোর কোথায় ঘুরতে যেতে ভালো লাগে? দার্জিলিং। সবাই দার্জিলিং। আমরা দলে ভারী হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ আচ্ছা এখনো অবধি তুই কোথায় কোথায় ঘুরতে গেছিস? দার্জিলিং, গ্যাংটক। গ্যাংটক সব শীতের শীতের জায়গায়। কখনো সমুদ্রে গেছিস? হ্যাঁ। কোথাকার সমুদ্রে? দীঘা। ওই তো বাঙালির দীপুদা আছে, দীঘা, পুরী, দার্জিলিং। দীঘা আমি অনেকবার গেছি। আচ্ছা পোস্ত তুই কি খেতে ভালোবাসিস? ব্যাস গেল। নিজের টপিকে চলে এসেছে, খাওয়া দাওয়া। কি খেতে ভালোবাসি? বিরিয়ানি। আরে বাবা, আমার ফেভারিট যেটা সেটা। না ফেভারিট এখনো হয়নি, তো মটন বিরিয়ানি ফেভারিট। আচ্ছা তোর কি ফেভারিট? মটন বিরিয়ানি। বাহ মটন বিরিয়ানি। যাক। ও আঙ্কেল এক্ষুনি 20 প্যাকেট মটন বিরিয়ানি নিয়ে এসো। 20 প্যাকেট মটন বিরিয়ানি? হ্যাঁ হ্যাঁ। ফিরে আসছে একটা ব্রেকের পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন জিলেট প্রেজেন্স অপুর সংসার। 20 প্যাকেট মটন বিরিয়ানি। এবার আমরা খেলাধুলো করব। আজকে বাড়িতে প্রচুর বাচ্চা। আমাদের 2টো বাঁদর ছিল, সঙ্গে আরেকটি পোস্ত। আমরা বাদর? না, একজন বাঁদর একজন বাঁদরি। আমি বাদরি? না 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 না, তুমি খুব শান্ত। বাদর। অপু আঙ্কেল। হ্যাঁ মনে আছে তো? না 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 না, এত মিষ্টি মিষ্টি বাচ্চা আমাদের বাড়িতে এসেছে, তাই আমরা মিষ্টি খেলা খেলবো একটা। খেলাটা কিচ্ছু না, তোরা তো জানিস। হ্যাঁ স্ট্র দিয়ে তুলে কিচ্ছু তুলে করতে হবে গ্লাসে না। ফেলতে হবে। পোস্তর জন্য এক্সপ্লেন করে দিচ্ছি। পোস্ত আরে বাহ, এই তো বুঝেছি। হাওয়া দিয়ে টেনে এক একটা কালার তুলে এক একটা গ্লাসে ফেলতে হবে। একটা গ্লাসে 2টো কালার হয়ে গেলে কিন্তু গ্লাসটা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, সময় শুরু বললে খেলাটা শুরু হবে, আর একটা হুটার বেজে যাবে বঁ করে, তার মানে খেলা শেষ। ঠিক আছে? 3 জনে একসঙ্গে খেলবে, তুমি, ভুতু আর রক্তিম। এবার আমরা খেলায় চলে যাব। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোল তোল তোল। বাহ, ইচ্ছে করছে আলোর গর্তে খেলবো আজকে তৈরি শটে। ইচ্ছে করছে রক্তিম ফাটাফাট। দারুণ খেলছে। ঠিক মতন। হ্যাঁ পোস্ত। হ্যাঁ। টান টান উত্তেজনা। আপনার কি মনে হয় এদের মধ্যে কে জিতবে? পোস্ত। চেহারা দেখে ভুল করবেন না। না চেহারা দেখে বলছি না, পোস্তই জিতবে। পোস্ত অনেক হ্যাঁ, এগিয়ে গেছে। অনেক এগিয়ে গেছে। বাবা একটু সাবধান হও, রং মিক্স হয়ে গেল। এই রে, এই গ্লাসটা গেল। এই রে বাইরে পড়ে গেছে রেড। ভুল পড়ে গেছে। কি সৎ, নিজে থেকেই বলেছে রেড পড়ে গেছে, বাতিল করে দিয়েছে। সময় কিন্তু শেষ হয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি লাস্ট। এবার গোনার পালা। কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে। কি? রেডের মধ্যে অরেঞ্জ মিশে গেছে। না, এই গ্লাসটা ডিসকোয়ালিফাইড। যাক, দেখছি কটা আছে। 1 2 16 17টা ইয়েলো, 18 19 37 38 39। এবার পোস্ত, ও আমাদের গেস্ট। 1 2 21 22 23 24 25 বাহ, 26 27 28 29 30, টোটাল 30। তার মানে এখনো এগিয়ে আছে রক্তিম। রক্তিম। এবার আমারটা লাস্ট থেকে বোঝা যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা।
ঠিক আছে, এই খেলায় রক্তিম জিতে গেছে। ঠিক আছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই শুরু হয়ে গেছে। এদের থামানোর একটাই রাস্তা আছে, কারণ আমরা পরে খেলায় চলে যাই। এই শিফট। পরের গেম আমাদের এতক্ষণ ধরে বাচ্চাদের সঙ্গে খেললাম, তাদের মুখ এখনো চলছে, শেষ হয়নি। ওরা একটু ব্যস্ত আছে বলে আমরা এবার বড়দের সঙ্গে খেলবো। ওই সেই খেলাটা খেলে বুঝবো যে ওনাদের মধ্যে কতটা মিল আর কি। খেলাটা খুব সিম্পল। ওখানে দুটো বাক্স আছে, আমি নিয়ে আসছি। এই বাক্সগুলোর মধ্যে কিছু চিরকুট আছে, চিরকুটে কিছু লেখা থাকবে। সেইটা যিনি পড়বেন তাকে জাস্ট অভিনয় করে কোনো কথা না বলে অন্যজনকে বোঝাতে। ও আচ্ছা আচ্ছা, ডামসারা। এইবার দেখবো খেলাটা কতটা জমে যায়। আমরা শুরু করব কাকে দিয়ে? আর তোমাকে দিয়ে শুরু করি। একটা জায়গার নাম। আমি যখন ছোট ছিলাম এলাহাবাদে ছিলাম, পরে কলকাতা এলাম। এলাহাবাদ আর কলকাতার মাঝখানে বুঝতে পারছি না, আর বলো। বিহার। এটাও একটা জায়গার নাম। ভারতনাট্যম মাদ্রাস, চেন্নাই, কর্ণাটক, কেরালা। এটাও জায়গা না, একদম না। খাবার? আচ্ছা, এইখানে সিঁদুর, সিথি। কাছাকাছি। ওই কাছাকাছি নামের কি খাবার আছে? মিষ্টি। হ্যাঁ, মিষ্টি সিঙ্গাড়া। না। হ্যাঁ, এইটা কে? রাম হতে পারে, রাম। সীতা, সীতাভো। ওকে। এটা একটা স্পেশাল দিন। হালখাতা। আচ্ছা, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া। একদম কারেক্ট। এটা একটা সিনেমার নাম। বাংলা। আমি করেছিলাম তাতে। পারমিতার একদিন। এক চান্স হয়ে গেছে। প্রথম পারমিতার একদিন। এটাও একটা সিনেমার নাম। ফেলুদা। আরো আগে। ব্যোমকেশ, কিরিটি। একটা সিনেমার নাম। সিনেমার নাম ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট। বাবা, উনি ছিলেন তাই। এটাও একটা বিশেষ দিন। রামনবমী। বোঝো। আচ্ছা, রাম নয় বুঝলাম, রামের সঙ্গে নবমী চলে এলো। এটা এখন হিট। ওকে, আগেই বলি এটাও একটা খাবার। পোস্ত। পোস্ত। ঝিঙে। ঝিঙে। ওই দিক থেকে প্রায়। ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত। আজ কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এদিকে কাঁচা পোস্ত, এদিকে ঝিঙে পোস্ত।
আর এখানে রক্তিম কিরম অসহায়ের মতো তাকিয়ে আছে। কেমন লাগে পোস্ত? এটা একটা সময়ও বোঝা যেতে পারে, বা এটা একটা সিনেমার নামও বটে। চাঁদ, সূর্য, সূর্যাস্ত, গোধূলি, রাত, বেলা শেষে। সূর্য থেকে আস্তে আস্তে নেমে গেল শেষ। বসো, আর একবার একটা জাস্ট। একটি সিনেমার নাম হতে পারে, একটি থিয়েটারের নাম হতে পারে। বিলকিস বেগম? না। শ্রীমতী ভয়ঙ্করী? আরে বাপরে বাপ, কোনো ডায়লগ মনে আছে? এমন মার মারবো না, চামড়া খুলে ডুকডুকি বাজাবো। ব্যাস, উল্টো দিকে খালি রঞ্জিত কাউকে দরকার, খালি বলে চাপকা পেতে ছাল তুলা দেবো ভাই। অসাধারণ, আমাদের এই রাউন্ড শেষ। উনি সব কটা পেরেছেন, ও একটা বোঝাতে পারেনি। এই রাউন্ডের উইনার উনি, অলওয়েজ উইনার। আমরা নেক্সট খেলায় ঢুকে যাচ্ছি। ধনা, কি গেম হবে গো? ওই দেখো, আর একটা জিনিস আছে, 1 মিনিট। যা বাবাটা, তো মিউজিক্যাল চেয়ার খেলা হবে না? না 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 না, মিউজিক্যাল চেয়ারই হবে, কিন্তু নিয়মটা একটু আলাদা। কিরকম? সামনে এই স্মাইলি বল রাখা থাকবে। আচ্ছা, মিউজিকটা চলবে, তোমরা ঘুরছো। এই মিউজিকটা থামবে, অমনি হাতে একটা স্মাইলি বল নিতে হবে, নিয়ে বসে পড়তে হবে। কিন্তু যার হাতে বল থাকবে না সে আউট, মানে বেবির ভাষায় ডিসকুলিফাই। বাকি দুজন হাতে বল নিয়ে দৌড়াতে শুরু করবে। আবার মিউজিক শেষ, হাতে বল থাকবে, আবার একটা বল নিয়ে বসতে হবে। রেডি, মিউজিক। যা তাড়াতাড়ি যা। বস্তা দৌড়ো। तौबा तौबा वे तेरी सूरत, माशाअल्लाह वे तेरी सूरत, तौबा तौबा वे तेरी सूरत। ঠেলে দিলি কেন? ঠেলিনি তো, মিথ্যা কথা বলিস না। আমার পাশে চলে আয়। বেচারা ভুতু করবেটা কি? বল আনতে গিয়ে দেখে সামনে একটা পাহাড়। কি হয়েছে? জীবনে প্রথম দৌড়ালো এতটা? রেডি, ট্র্যাক। অ্যাম্বুলেন্স, 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 আর একটা ক্রেন, ক্রেন লাগবে, একটা ক্রেন। কথা হলো, ট্রেলারটা কেমন লাগলো বলুন। তার আগে আমি জেনে নিই, এই তোর চরিত্রটা কি রে এই সিনেমায়? তুই পোস্ত মেখে খাস না কি করিস? না না, পোস্তর নাম। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। তোকে সবাই মেখে খায় নাকি? হ্যাঁ হ্যাঁ বলছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সরষের তেল।
আমার মনে হয় আমি বলছি, হ্যাঁ আসলে ও হচ্ছে মানে আমার নাতি। ওর মা বাবা অন্য জায়গায় চাকরি করে, ন্যাচারালি ও আমার কাছেই মানুষ। ও আমাকে মা ডাকে, ওর মাকে মাম্মাম ডাকে। মাম্মাম। হ্যাঁ, তো সেই হিসেবে আমার আর ওর ঠাকুরদার ভীষণ আদুরে আর কি। ঠাকুরদা মানে সৌমিত্র জেঠু? সৌমিত্রদা। মানে ওর পেছনেই আমাদের সময়টা কেটে যায়। যখন নাকি ওর চলে যাওয়ার কথা উঠলো তখন তো বাড়িতে একটা ডিজাস্টার হয়ে গেল। আচ্ছা, সৈনিক চরিত্র কি? আমি লয়ার, আমি সৌমিত্র জেঠুর এগেইনস্টে লয়ার। এই মামলা এক বাচ্চাকে তার মা বাবার ন্যায্য ভালোবাসা থেকে বঞ্চিত করতে চায়। এই মামলা প্রগতির বিরুদ্ধে দ্য মোস্ট রিগ্রেসিভ অ্যাপিল আইভ এভার হার্ড ধর্মাবতার। ছবির ইউএসপি কি বলে মনে হয়? অসাধারণ গল্প, যতগুলো শিবু আর নন্দিতা করেছে একদম একটা বেস্ট স্ক্রিপ্ট। আমারও তাই মনে হয়। আচ্ছা ধর এই ছবিটা হিট হয়ে গেল, বুঝলি? শোন না, তারপর তুই বড় স্টার হয়ে যাবি, তখন কি হবে? এরকম ভাবে চুপচাপ বসতে হবে না, পায়ের উপর পা দিয়ে বসবি? পায়ের উপর পা দিয়ে। পোস্ত পোস্ত সবাই বলছে, ওর একটা আসল নাম আছে, ওর মুখ থেকে একটু শুনে নি। অর্ঘ্য বসু রায়। অর্ঘ্য বসু রায়, এত সুন্দর নাম, সেটা পোস্ত। ভাগ্যিস ছবির নাম পোস্ত, কারণ লাঞ্চে প্রত্যেকদিন পোস্তর বড়া, পোস্তর তরকারি, পোস্ত থাকতো। শিবু পরের ছবিটা আমি নিবি রে, সব মানে নামটা বলে দাও তাহলে সেটা খেতে হবে। হ্যাঁ, মেনুটা আমি বলে দেবো। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা খেলবো। আপনারা সবাই জানেন জবাব চাই জবাব দাও। আমরা দেখবো তাতে ওনারা কতটা সাকসেসফুলি, কনসিস্টেন্টলি এবং কনফিডেন্টলি উত্তর দেন। আচ্ছা লিলি পিসি, তোমার সিনেমা কে নিয়ে এলো? একদিন মেজদির সঙ্গে আমি একটা নাটকের রিহার্সাল দেখতে গিয়েছিলাম, মেঘনাদ বধ কাব্য। মেজদি মানে তুমি কার কথা বলছো? মেজদি পরবর্তীকালে নান্দিকারের খুব নামকরা শিল্পী হয়েছিলেন, শেলি পাল। হ্যাঁ, আমার মাও ছিলেন নান্দিকারের ফাউন্ডার মেম্বার, দীপালি চক্রবর্তী। সেই রিহার্সাল দেখতে দেখতে আমি একদম অবাক হয়ে তাকিয়ে দেখছি, তো একজন এসে বলে, তুমি একটা রোল করে দেবে খুকি? আমি বললাম হ্যাঁ করে দেবো। তো মেজদি তো বাইরে এসে খুব বকলো, তুমি মাকে জিজ্ঞাসা করলে না, বাবাকে তুমি পড়তে এসছো এখানে, তুমি করে বলে দিলে হ্যাঁ করবো। আমি করি না, একটা কি আছে বললেন উনি, ছোট্ট একটা রোল বলে। পরে বাবাকে বললাম যে বাবা তখন মানে হাবুডুবু খাচ্ছেন সংসার সামলাবার জন্য, আমাদের মানে খুবই মানে খারাপ অবস্থা তখন। ওই নাটক করে করে তারপরে মেজদি কিছু হেল্প করছে, আমি কিছু টুকটাক করার চেষ্টা করছি। তখন বাবাকে বললাম যে মেজদি তো হেল্প করছে তোমাকে, আমিও করি, পড়াশুনো যতটা পারি বাড়িতে বসে করব, আর তারপরে যদি সেরকম সুযোগ টুযোগ হয় পরীক্ষা টরীক্ষা দেবো, আর তাহলে ভাই বোনেরা পড়াশুনো করুক। এইভাবে আমি ওই দুটো অফিস ক্লাবে নাটক করতে গিয়েছিলাম। সেখানে কনকদার ভাই কুণাল মুখার্জি, কনক মুখার্জি ভাই, ওই ভানু পেল লটারি, সেই ছবিতে একটা রোলের জন্য আমাকে বললেন ছবিতে কাজ করবি? আমি তখন বললাম হ্যাঁ করব। বাবাকে নিয়ে আমি গেলাম রাধা ফিল্ম স্টুডিওতে। সেখানে বিকেলবেলা 4টের সময় যেতে বলেছিল, বাবা নিয়ে গিয়েছিলেন। তো বললেন আজকেই শুটিং। তাহলে এই রে, বাবা বললেন বাবা বাড়িতে তো বলে আসিনি, আমি যাই, তুমি এখানে চুপ করে বসে থাকো, আমি বাড়িতে গিয়া কই আসি। আর তখন উল্টোডাঙ্গার টালিগঞ্জ 15 মিনিট যেতে 15 মিনিট আসতে, এত যানজট ছিল না। হ্যাঁ বাবা, ভাবা যায়। আমি একটা শাড়ি টাড়ি পরে গিয়েছিলাম যাতে খুকি বা বুড়ি মানে এসব না বলে কিছু। তো একজন এসে বলে চলো মেকআপ করে দিই, মেকআপ করে দিল। আমি চুপচাপ বসে আছি, তাহলে চলো সিন আছে। তা আমি তো একদম প্রথম ক্যামেরার সামনে যাচ্ছি না, আমাকে যা বলছে আমি তাই করছি। আমি ঠিক আছে গেছি, তো একটা টাইপরাইটার, তার পাশে একটা চেয়ার রাখা আছে, বলেছে এরকম করে মাথাটা এরকম ঝুঁকে, মানে অ্যাজ ইফ ঘুমিয়ে পড়েছে ওরকম একটা করে থাকবে, আপনাকে এসে ডাকবে, আপনি সোজা হয়ে দাঁড়াবে, তারপরে যা যা ডায়লগগুলো মনে নেই এখন আর, আজ থেকে প্রায় 58 বছর আগেকার কথা বলছি। ওই একটাই সিন করেছিলাম, একদিনই পাঠ করেছিলাম। তো আমি বসে আছি, মিস ঢ্যাং, আমার নাম ছিল মিস ঢ্যাং। আমি উঠে দাঁড়িয়েছি, পাঠ টাট করে দিয়েছি। সামনে কে ছিল আমি তো চিনি না কারুকে, যারা ছিল জহর রায় ছিল আর কমল মিত্র ছিল। বলো ভাই কি দাম দেবে পুতুল নেবে গো সোহিনী, নিজের ছোটবেলার সঙ্গে পোস্তর কতটা মিল? অনেকটাই মিল। আমি আসলে জন্মেছি এলাহাবাদে, দিদার কাছে মানুষ হয়েছি, ওখানে আমি প্রায় 8 বছর বয়স অবধি ছিলাম। মা বাবা এখানে তখন
থিয়েটার নিয়ে ব্যস্ত থাকতেন, বাইরে বাইরে ঘুরতেন, এখানে কেউ দেখার ছিল না। তো এখানে আমি ছোটবেলায় আমার দিদার কাছেই বড় হয়েছি। ওর মতোই আর কি আমি দৌড়ে দৌড়ে বেড়াতাম, একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে পিঁপড়ের গর্ত, গ্রাস হপারদের ভালো করে দেখতাম, ছোট ছোট প্রজাপতি ওদেরকে কাছ থেকে দেখে উড়িয়ে দিতাম, সব বিভিন্ন জিনিস আর কি। অর্ঘ বসু রায় ওরফে পোস্ত, কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। কোন স্কুল? পাঠভবন। পাঠভবন? ও, তুই কি বদমাইশি করিস আদৌ স্কুলে? হ্যাঁ। হ্যাঁ, তা একদম ঠিকঠাক ছেলে আছিস। সোহিনী, হ্যাঁ, সন্ন্যাসীর থেকে গিফট নিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ। কি গিফট? পাইথন। আমি আসলে সব রকমের পশু পাখি সব রকম ভালোবাসি, মানে হাতি, ঘোড়া, মঙ্গুস, পাখি, কুকুর, গরু, সব, গাধা। তো ওই রকম আর কি। একবার গেছিলাম রসুলাবাদে, একটা সাধু বাবা বসেছিল, তার গলায় একটা পাইথন ছিল। তো আমার মনে আছে আমি ছোটবেলায় সঙ্গে যে গেছিল শঙ্কর ভাইয়া, আমি বলেছিলাম উসকো 20 রুপয়ে দো। তখন আমি ক্লাস 1-এ পড়ি বোধ হয়। আর এই সাধু বাবার গলা থেকে পাইথনটা গলায় নিয়ে এরকম করে রিক্সায় বসে এসেছিলাম বাড়িতে। আর আমার দিদা বলেছিল যে ঠিক আছে তুমি রাখো, তাহলে তোমাকে ডিসাইড করো আমি থাকবো না ওইটা থাকবে। অবভিয়াসলি। কি তোমার ভয় লাগেনি? না, অ্যানিমেলসে ভয় লাগে না কোনো রকম। একবার ওই আলিপুর চিড়িয়াখানায় আমি গেছিলাম, আমার হাতি খুব ভাল লাগে, মানে খুব ভালো মনে হয় আর কি। তো একটা এরকম বাচ্চা হাতি ছিল, তাকে খাওয়াতে হয় না, এরকম সুর বাড়িয়ে দেয় আর খাওয়াতে হয়। তো আমি গিয়ে এরকম খাওয়াচ্ছিলাম আর আঙুল দিয়ে এরকম করে ভেতরে এরকম নাকে সুড়সুড়ি দিচ্ছে হাতিটা। তারপরে আমি ওকে টাটা বলে ঘুরে যাচ্ছি, আরও ট্রাঙ্কটা দিয়ে আর কি ধাবাস করে পিঠে ধাবাস করে মেরেছিল। তো আমার খুবই খারাপ লেগেছিল। তখন আমি উঠে এসে সুরে পটাশ করে মেরেছিলাম, মেরে চলে গেছিলাম। এরকম অনেক কিছু আছে। সুরে করে তুলে নেয়নি না, ছোট ছিল ওটা, ছোট বাচ্চা হাতি আর কি। হাতির সঙ্গে হাতাহাতি। সৈনী, ছোটবেলায় বাবাকে কি বলে ডাক? দাড়ি বাবা। দাড়ি বাবা? এখনো দাড়ি বাবাই বলি। দাড়ি বাবা তো আমরা তো চিরকাল দাড়ি দেখে এসেছি, দাড়ি ছাড়া তো দেখিনি, খুব কম, একবারও দেখিনি বোধহয়। একবার বাবার চেষ্টা করেছিল, চিনতে পারিনি আমি। মানে আমার কোনো মানে অদ্ভুত লেগেছিল আর ওর বাবা মানে আমরা সবাই জানি স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। পোস্ত অনেকক্ষণ চুপ করে বসে আছে, মেয়েকে খাবো এবার তোকে। এই যে পোস্ত সিনেমার গল্পের মতো, তুই কি নিজের দাদু দিদার সঙ্গে এরম ভাবেই মজা করে হুল্লোড় করে কাটাস? হ্যাঁ। কি মজা করিস? অনেক কিছু খেলি। অনেক কিছু খেলিস? আচ্ছা, কি খেলিস? লুডো। বাহ। আর ক্যারাম। কে যেতে বেশিরভাগ সময়? দিদা। দিদা। আচ্ছা। আউটডোরে গিয়ে কারোর মোবাইলে যদি লুডো থাকতো, মানে শর্টের ফাঁকে ফাঁকে এসেই খোলো খোলো লুডো খোলো লুডো খোলো লুডো খেলতো। বাবা, ভাল লাগতো? হ্যাঁ। এখনো লাগে? হ্যাঁ। বসতে হবে তোর সঙ্গে, তো বড় বোর্ড নিয়ে বসতে হবে। মোবাইল টোবাইল ওইটুকুতে হবে না। তোমাকে হারিয়ে দেবো। হারিয়ে দিবি? বাবা, তাহলে খেলবো না, কি আছে, ওয়াকওয়ার দিয়ে দেবো। সোহিনী স্কুলের গার্ডকে ঘুষ দিত বলে এখন জিভ কাটছে। আমার একটা প্রবলেম আছে যে যদি কেউ আমাকে কোনো গেট বন্ধ করে তার ভেতরে থাকতে বলে, আমি সব ভুলে গিয়ে আমার মনে হয় আমি কখন গেটটা ভেঙে বাইরে যাব। আমি যদি নিজে তালা লাগিয়ে দিই বা গেট লাগাই তাহলে আমার অসুবিধা হয় না। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে হ্যাঁ, আমি তোমার কথায় চলবো না। হ্যাঁ, একদম তাই। কি ডেঞ্জারাস। তো আমি ওই স্কুলে আর কি যখনই দেখতাম যে বাইরের তালা লাগিয়ে দিয়েছে, আমি দারোয়ানকে গিয়ে 15 টাকা 5 টাকা এরকম দিতাম, দিয়ে ওই একটা ছোট গেট ছিল ওইটা নিয়ে একটা বন্ধু স্কুটারে বেরিয়ে পড়তাম। মীর নাকি তোমার ক্লাসমেট? হ্যাঁ, আমার লো নার্সারি থেকে বন্ধু, আমরা একসাথে ওই হাতে মিল্কের ক্যান জ্যাম দেওয়া নিয়ে লাইনে দাঁড়াতাম। তারপরে আমরা বড় হয়ে একই হাউসের, বানটেন হাউস, গোল্ড হাউসের, ও ক্যাপ্টেন, আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম। এই বাবা, দারুণ মজা। মানে মীর তখন এখনকার থেকে অনেক শাই ছিল, আর আমি অনেক বেশি ওরকম ছিলাম আর কি, গুন্ডা। আমি স্কুলে সবসময় গুন্ডাই ছিলাম, মানে কোনো প্রবলেম হলে আমাকে নিয়ে যাওয়া হতো মারামারির জন্য। কি মীরকে ওরা কোনো কারণে ক্যাপ্টেন করছিল না, তো আমরা গিয়ে হেডমাস্টারের ঘরে রাগারাগি ইত্যাদি করেছিলাম, করে মীর ক্যাপ্টেন ছিল। ই ওয়াজ ওয়ান্ডারফুল। এবং ওই বছর আমরা পুরো সব ট্রফিটা জিতেছিলাম। লিলি পিসি, এই যে ভানু বন্দ্যোপাধ্যায় তোমাকে খুব আইসক্রিম খাওয়াতো?
তখন সামনাসামনি স্টেজে কাজ করতাম, ভানুদার সঙ্গে কোনোদিন স্টেজ শেয়ার করিনি, করেছিলাম বাইরে শো করতে গিয়ে, কল শো করতে গিয়ে। আমাকে ওই পয়লা বৈশাখ বা 1 জানুয়ারি ডবল শো থাকলে আমি এতে বিজন থিয়েটারে কাজ করতাম, উনি রঙ্গনায় কাজ করতেন। রঙ্গনায় ওনার সেই জয়মাকালী বোর্ডিং, আমার বিজন থিয়েটারে শ্রীমতী ভয়ঙ্করীর পর বিলকিস বেগম 4 বছর চলেছিল, 4 বছর, পুরো 1000 নাইট। আমাকে 2টো করে আইসক্রিম পাঠিয়ে দিতেন, বলে খেয়ে নিস। তো সেই আইসক্রিম পাঠিয়ে একটা চিরকুট থাকতো তার সঙ্গে, যে আইসক্রিম পাঠালাম খাবি কিন্তু, আর যেটা তোর কাছ থেকে নিই ওটা দেখা হলে নেব। কিনি গালটা এরকম বাড়িয়ে দেবে, আমাকে একটুখানি হামি দিয়ে দিতে। সৈনী, এই যে কনফিডেন্টলি অভিনয় জগতে চলে আসা, এটা কি নিজের ইচ্ছেতে নাকি বাবা মা এতদিন ধরে তাদের গ্রুপ, এই যে থিয়েটার ব্যাকগ্রাউন্ড, এই সব মিলিয়ে ব্যাপারটা কাজে দিয়েছে? না, এটা বাই অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আমি আসলে মানে ছোটবেলায় যেটা হতো, ওর বয়স থেকে আমি একাডেমিতে যাতায়াত, হ্যাঁ তো অবভিয়াসলি যাতায়াত, মানে 3 বছর বয়স থেকে একাডেমি অফ ফাইন্যান্সে যাই। ওই তখন ওই ককেশিয়ান চক সার্কেলে একটা প্রিন্স আছে না, শেষে যাকে টানাটানি করা হয়, তো যখন কেউ মানে ওই বাচ্চাটা যেদিন অ্যাবসেন্ট হতো সেদিনকে আমাকে তুলে দেওয়া হতো। এই করতে করতেই আর কি 96 সালে আমি রিপ্লেসমেন্ট হয়েই এসেছিলাম গোত্রহীন বলে একটা নাটকে। আসলে তখন আমি ইংরেজি পড়াশোনা করছি যাদবপুরে, এবং আমার তখন অনেক রকমের ক্যারিয়ার অপশন আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল। প্রথমে মনে হয়েছিল আমি মালি হব, তারপরে মনে হয়েছিল আমি পরে ডাক্তার হব, কখনো মনে হয়েছিল পশু চিকিৎসক হব, বিভিন্ন জিনিস আর কি হতে হতে। তো আমার কলেজে আর কি সবাই ভাবতো যে আমি বোধহয় পড়াশোনাটাই পারসিউ করে বিদেশে হয়তো যাব পড়াশোনা করতে। তো এনিওয়ে ওই 96 সালে একজন ট্রাই করছিল, ক্যাথরিন, আমি যে রোলটা পরে করেছিলাম শাহিন গোত্রহীনে, সে এক্সপেক্ট করে ওই সময় প্রেগনেন্ট হয়ে যায়। তখন আমাকে বাবা 15 দিনের নোটিসে বলেছিল যে আর কাউকে পাচ্ছি না এই বয়সে, তা তুই কি ট্রাই করবি? আমি তখন গেছি ট্রাই করতে, আর সেই গোত্রহীন করতে নান্দিকারে ঢোকা, তারপরে নগর কীর্তন, তারপরে পারমিতার একদিন, এই আর বেরোতে পারিনি না। লিলি পিসি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন, বিনোদ খান্নার সঙ্গে কাজ করেছেন, গুলজারের ছবিতে কাজ করেছেন, তো এই অভিজ্ঞতাগুলো কেমন? আমি ঠিক মানে ওইভাবে কাজ করব বলে কিন্তু বোম্বেতে যাইনি। একটা ছবি করতে গিয়েছিলাম, একটা তো অনেকবার যাতায়াত করতে হচ্ছিল। সেও একজন বাঙালি প্রডিউসার ছিল ওখানে, ভানু বন্দ্যোপাধ্যায় তার নাম। সুলোচনা দেবী ছিলেন তখনকার দিনে, সে মায়ের রোলটা, সুলোচনা দেবীর হাজবেন্ড। আচ্ছা, সম্পূর্ণ বিষ্ণু পুরাণ ছবির নাম ছিল। সেই ছবিটা করতে গিয়ে কিছুদিন থাকতে হয়েছিল বোম্বেতে। তখন আমাকে কলকাতা থেকে তনুবাবু গিয়েছিলেন ফুলেশ্বরী ছবিটা করার স্ক্রিপ্টটা পড়াবেন বলে। তো মুকুলদাকে ডেকেছেন, আমাকেও ডেকেছেন, একসঙ্গে দুজনকে শোনাবেন বলে। মুকুলদা মানে মুকুল রায় গান লিখতেন। হ্যাঁ, মুকুলদার সঙ্গে সেখানে দেখা হতো। মুকুলদা বললেন, এ কি আপনি বোম্বেতে আছেন, আমি জানি না। জানি না মানে বলে, ওখান থেকে সব আর্টিস্ট এলে তো আমাদের সঙ্গে যোগাযোগ করে কাজের জন্য। আমি তো সেভাবে আসিনি, আমি একটা ছবি কাজ করছি, আর তাছাড়া আমি কারোর সঙ্গে যোগাযোগ করে কাজ চাইবো সেরকম এটা মেন্টালিটি আমার নয়, তা আমি সেভাবে আসিনি। বলে ঠিক আছে, খুব ভালো। তো ড্রাইভারকে বলেছে দিদিকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। আমার হাজব্যান্ডও গিয়েছিলেন সঙ্গে, দুজনকে রাত্রে ডিনারের নেমন্তন্ন করেছিলেন। তা আমি বললাম, এই মানে আমার বাড়ির থেকে মানে রাস্তাটা পেরোলেই যে হোটেলটা ছিলেন সেই হোটেলটা ছিল, আমি হেঁটে চলে যাবো এখান থেকে এইটুকুনি। বললাম না, বাড়িটা দেখে আসুন, যদি আমার দরকার হয়। পরের সপ্তাহতেই গাড়ি পাঠিয়ে দিয়েছেন, বলছে এরকম साहब बोला आपको लेके जाने के लिए। मैंने क्या बोले कोई डायरेक्टर साहब फोन किया था, इसीलिए बोला कि दीदी को लेके आओ। সেই ওনার বাড়িতে গিয়েছিলাম। বললেন যে গুলজারজি ফোন করেছিলেন, তা আমি আপনার নাম বলতে বলছি, আরে কালকে আমি ওনার দিয়া নেয়া ছবিটা দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে ছবিটা, উনি ভীষণ ফ্রি অ্যাক্টিং করেন, আমার খুব পছন্দ হয়েছে, আপনি একটু আমার সঙ্গে আলাপ করিয়ে দিন। তো আমার সামনে ফোন করলেন। তো গুলজারজি বললে, আমার বাড়িতে অনেক লোকজন বসে আছে, উনি কি কিছু মাইন্ড করবেন আপনি যদি ওকে পাঠিয়ে দেন আমার বাড়িতে? গেলাম, সত্যি সত্যি অনেক লোকজন বসেছিল। ড্রাইভারকে বললো উनको বাজুকে কামরে में बैठा। তো এরকম একটা সোফা মতন ছিল, আমি সোফাতে গিয়ে বসেছি, আর এখানে নিচে বিছানা করা ছিল। 10 মিনিট বাদে উনি এলেন, সরি বলে।
এসে এরকম পাটা মুড়ে নিচে বসেছেন। আমি তাড়াতাড়ি উঠে বসতে যাচ্ছি, নেই আপনি বসুন, আপনি উপরে বসুন, বাংলায় বলছে। বলে টলে উনি পুরো গল্পটা আমাকে শোনালেন, আচানকের পুরো গল্পটা শুনিয়ে বললেন যে কবে থেকে শুটিং আরম্ভ হচ্ছে, কবে শেষ হবে, সব বলা হয়ে গেল। তারপরে তো আপনার কোনো ছবি টবি আছে? ছবি মানে বলে কোনো স্টিল টিল, আমি সব কিছু আনিনি, আমি এখানে কাজ করতে এসেছি, কাজ করে চলে যাবো, এমনি বাড়িতে এমনি যা হোক একটা। ঠিক আছে ড্রাইভারকে, আপনি তো এতক্ষণ বাংলায় কথা বলছি আপনার সঙ্গে, আপনি হিন্দি কিরকম বলেন আমি তো জানি না। তা আমি বললাম आप मेरे साथ हिंदी में बात कीजिए, आपको पता चलेगा कि मैं कैसे हिंदी बोलती हूँ। बोले अरे बाप रे, आपको तो लगता ही नहीं बंगाली है। बिल्कुल मैंने जया जी जैसी बात कर रही है आप, जया भी वहाँ की है, मध्य प्रदेश की है। আমি বললাম আমি মধ্যপ্রদেশের ছিলাম। যাই হোক সব বলা টলা হয়ে গেল। আমি কিছু ছবি ছিল বাড়িতে খুচরো কাছা পাঠিয়ে দিলাম ড্রাইভারকে দিয়ে, আমার একটা কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে এলাম, একটা ফোন করে ডেকে দেবে আর কি। তখন তো ফোন টোন নেই ওখানে। দিন 10-15 হয়ে গেছে, গুলজারজি ফোন করলেন একদিন ওই নাম্বারে যে আমি ভালো হয়তো বলবেন যে অমুক দিন শুটিং হবে। বলছে আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি, আপনি কি তাকে ফোন করবেন? বলে কাকে? বলে আমার প্রডিউসারকে। বলে সরি গুলজারজি, আপনার সঙ্গে আলাপ করার ইচ্ছে ছিল, আমি গিয়েছিলাম, আপনার ছবিতে কাজ হলে খুব ভালো হতো, কিন্তু আমি কোনো প্রডিউসারকে গিয়ে বলবো না যে আপনার ছবিতে আমাকে কাজ দিন, এটা আমি কোনো দিন করিনি, এটাও করব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ রাখি তো বলছিল লিলিদি নিয়ে নাও, খুব ভালো। ঋষিদাও বললেন আরে আমাদের লিলি নিয়ে নাও, ঋষিদা কো প্রডিউসার ছিলেন ওই ছবিটার। আচ্ছা, তো ঋষিকেশ মুখার্জি। হ্যাঁ, তারপরে তো আমি চলে এলাম বলে, আমি জানি আর হবে না ছবিটা, কারণ প্রডিউসারকে ফোন করিনি আমি। তারপরে ঠিক যেদিন শুটিং তার আগের দিন বিকেলবেলা এরকম ব্যালকানিতে দাঁড়িয়ে আছি চাটা খেয়ে, দেখি একটা গাড়ি এসে দাঁড়ালো, কাকে কি জিজ্ঞাসা করলো, এরকম করে কে দেখিয়ে দিল, কারোর বাড়িতে এসছে হয়তো। দেখি আমার বাড়ির বেল টিপছে, খুলে দেখি দুটো লোক এসছে, আর একটা হ্যাঙ্গারে করে কিছু শাড়ি টাড়ি নিয়ে একটা লোক সঙ্গে এসছে। বলছে যে এরকম গুলজারজি ভেজা কাল শুটিং হ্যাঁ 10 बजे গাড়ি আ যায়গি, আপ রেডি रहना, এইসব বললো টলো। আমি হাঁ করে শুনে যাচ্ছি কথাগুলো, যে কালকে শুটিং, আমি এখনো পর্যন্ত জানি না কালকে শুটিং। और ये साड़ी भेजा तो आप कौन कौन सा पहनेंगे? हम लोग मुझे क्या मालूम कौन से में क्या पहनना है, वो कैमरामैन और डायरेक्टर जो बोलेगा मैं पहन लूँगी। এই করে আমার তারপরের দিন সকালবেলা শুটিং হলো, সারা ছবিটা শুটিং হয়ে গেল, ডাবিং হয়ে গেল। আমি প্রডিউসার দেখিনি, কিচ্ছু দেখিনি, টাকা পয়সা কী দেবে কিচ্ছু জানি না, আমার ডাবিং সব হয়ে গেছে। আমি দাদার একটা স্টুডিওতে শুটিং করছিলাম অন্য একটা ছবির, তখন ওই প্রোডাকশন ম্যানেজার এসে বলে লিলি জি চলিয়ে সাহেব বুলায় আপকো। বললো কোন সাহেব? সিপি জি, এনসি সিপি ডিরেক্ট মানে প্রডিউসার ছিলেন। আমি তো ওনাকে চিনি না। বলে চলিয়ে मैं लेके जाता हूँ। মানে নিয়ে গেছে। আমি দেখি একটা এরকম রোগা মতন লোক, একটা বড় টেবিল আর একটা চেয়ারে এরকম বসে আছে। আমাকে দেখে বলে क्या रे तेरे को पैसा वैसा नहीं चाहिए? हाँ दे दीजिए। कितना देने का? मेरे को क्या मालूम कितना देने का। तो चेक बहुत चालाक है, मेरे को क्या मालूम। এই তারপরে জিজ্ঞাসা করলে তুমি বাঙালি রান্না করতে পারো কি না? আমি বাঙালি রান্না তো জানি না। না ওই ইলিশ মাছের কী সব বলে, বলে हाँ ইলিশ মাছ का पातुरी और चिंगड़ी মাছের হচ্ছে মালাইকারি। बोले हाँ तेरी आंटी बहुत पसंद करती है, मैं गाड़ी भेज दूंगा। डड्डू जाएगा। डड्डू মানে রাজ সিপ্পি, যে পরে ডিরেক্টর হয়েছিল। ডড্ডু থার্ড অ্যাসিস্ট্যান্ট ছিল তখন গুলজারের, ওর ছবিতেও কাজ করেছি আমি ইনকার। হ্যাঁ, পরপর ঋষিকেশ মুখার্জির সঙ্গে দুটো মানে সেম প্রোডাকশন, কিন্তু আচানক তারপরে করলাম চুপকে চুপকে, তারপরে করলাম আলাপ, তারপরে ইনকার। তখন ইনকার যখন করি তখন আমি কলকাতায়। একদিন সিপিজি নিজেই ফোন क्या रे तू क्या कलकत्ता में रहेगी? अरे इधर नहीं आने का नहीं है, अरे राज पिक्चर बना है, राज की पिक्चर में काम नहीं करेगी। ছুটি নিয়ে তারপরে গিয়েছিলাম। আমি রংমহলে তখন থিয়েটার করতাম। চুপকে চুপকে এক্সপিরিয়েন্স কিরাম? চুপকে চুপকে তো সব চুপকে চুপকে আমরা বলতে আমার গর্ব হয় বাঙালি হিসেবে। আগে আমাদের ছদ্মবেশী হয়েছে, তারপর চুপকে চুপকে হয়েছে। ছদ্মবেশীর রিমেক চুপকে চুপকে। শর্মিলা আমাকে চেনে, জয়াও আমাকে চেনে। জয়ার সঙ্গে বাংলা ছবিতে কাজ করেছি এখানে কলকাতায়, শর্মিলার সঙ্গেও কাজ করেছি, তো ওরা আমাকে চিনতো।
ধর্মেন্দ্রজিও চিনতেন না, অমিতাভও চিনত না, আর আসানিজির তো কথাই নেই, ওদের সঙ্গে কারোর মানে আমার আলাপ ছিল না। কিন্তু প্রত্যেকে কখনোই মনে হতো না যে আমি একদম ওদের সঙ্গে একদম প্রথম কাজ করছি। এত গল্প গুজব হই হল্লা, মানে আমাকে নিয়েও হতো অনেক কিছু, কিন্তু বেশ মজাই পেয়েছিলাম। কিন্তু তারপরে যখন আলাপ করলাম, সিরিয়াস, একদম সিরিয়াস ছবি, ঋষিদা আমার হেয়ার ড্রেসারকে বলেছিল যে লিলির মেকআপ হয়ে গেলে, সব হয়ে গেলে আমাকে এনে দেখিও। আর ওনার তো দাবা খেলার শখ, বাইরে একটা চকি পাতা আছে, সেখানে দাবা খেলছেন। আমার মেকআপ টেকআপ চুল টুল বাঁধা হয়ে গেছে। ঋষিদা আমার যে হেয়ার ড্রেসার ছিল, চালিয়ে দাদাকে দিখানা হয়, বলে নিয়ে এসছে, বলে দাদা দিদি আইয়ে, হ্যাঁ দেখে দেখে হ্যাঁ সবই ঠিক আছে। তারপরে কিছু চুল টুলের বললো এই করতে হবে। দেখলাম দূরে অমিতাভ দাঁড়িয়ে আছে, পেছন ফিরে কার সঙ্গে গল্প করে যাচ্ছে, পাটা এরকম তোলা, চকির একটা কোণে। আমি ভাবলাম যে ডাকবো, যদি চিনতে না পারে ইস খুব খারাপ লাগবে। আমি কিছু না বলে চলে এসেছি। যেই পেছন ঘুরেছি, क्या लिली जी एक साथ काम किया, हेलो भी नहीं बोला, हाय भी नहीं बोला, वापस चली जा रही। আমি বললাম হে ভগবান, अरे नहीं आप किसी से बात कर रहे थे इसलिए डिस्टर्ब नहीं किया। हाँ हाँ मेरे को मालूम है सब कुछ। মানে ছোট, মানে অল্প বয়সে ও এরকম ফিল করেছে, অনেক কিছু ফেস করেছে, সেটা জানে, সেই জন্যই ও হবে। খুব মজা হতো। এই যে কনসিস্টেন্টলি বলিউডের হিন্দি ছবিতে ভালো ভালো চরিত্রে অভিনয় করলে, কিন্তু কন্টিনিউ করলে না, হ্যাঁ কেন? আসলে কন্টিনিউ মানে একটা প্রোডাকশনেই আমি কাজ করে গেছি, অন্য অন্য প্রোডাকশনে যাবার ইচ্ছেটাও আমার ছিল না, কারণ সেই রকম ছবি হতো না। ঋষিদা যেরকম ছবি করতেন, সেটা তো আলাদা কথা, একদম বাঙালি ঘরানার ছবি ছিল। আমি দুটো একটা করেও ছিলাম, কিন্তু আমার একটা মানে পছন্দ হয়নি। তারপরে এখান থেকে তো এক বছর এসে জনরণ্য করে গেলাম। ফুলেশ্বরী দেখার পর আমাকে মানিকদা চিঠি লিখেছিলেন বম্বেতে, যেরকম তুমি কাজ করবে। আমি সব ফেলে রেখে এটা এসব করবো। তখন সবাইকে বললাম যে মানিকদার ছবি, হ্যাঁ যাও ওইটাই করো। আমাকে ওখানে অনেকে আটকাবার চেষ্টা করেছিল এখান থেকেই কিছু কিছু, কিন্তু আমি করবো না, ওইটাই করবো। আর সোহিনী পরিচালকদের কাছ থেকে পালায় কেন? প্রথম যার কাছ থেকে পালানোর ইচ্ছে ছিল সেটা হচ্ছে রিনা মাসি। তা আমাকে ওই নগর কীর্তন বলে একটা নাটক ছিল, সেটাতে আমি করেছিলাম নান্দিকারে। তো সেটা দেখতে এসেছিল, আমার মনে আছে ফার্স্ট রোতেও না, 2-3টে রো পিছনে। রিনা মাসি নিজেই টিকিট কেটে দেখতে আসতো, ইনভিটেশন ছাড়া, বুঝলে তো। তো আমাকে ডেকেছিল, আমি তখন অনেক দিন যাইনি, 2-3 মাস আমি ফোনও রিসিভ করিনি, যাইও নি। তো আলটিমেটলি গেছিলাম একটা ম্যাগাজিনের অফিসে, উনি তখন ওখানে বসতেন। আমি গেছিলাম প্রচন্ড তেল লাগিয়ে মাথায়, খুব বাজে একটা সালোয়ার কামিজ পরে, যাতে কোনোভাবেই না নেয়, আমাকে যেন কোনোভাবেই ভালো না লাগে, ওইরকমই রোল দিয়েছিল। আমি সেটা বুঝিনি। তো আমি ভাবছি কি না কি বলবে, বাবা সিনেমায় ডাকছে মানে সুন্দর সাজগোজ হবে। তো গিয়ে আমি বসে দেখেছিলাম, আমার সামনে একদম পারফেক্ট একজন মহিলা বসে আছেন, একদম স্ক্রিন থেকে নেবে এসেছেন দেবী আর কি। শি ওয়াজ পারফেক্ট। আমার মনে হয়েছিল, আমি বলেছিলাম দেখো, বলেছিল না তোকে একটা স্কিজোফ্রেনিক এরকম ক্যারেক্টারের জন্য। আমি বললাম না আমাকে নিও না, আমি কিন্তু নিজেই স্কিজোফ্রেনিক, আমার বাবাকে জিজ্ঞেস করো। তখন বাবাকে ফোন করে বলেছিলেন কি রুদ্রদা এরকম করছে, কিন্তু ওকেই তো ভাবছি। তো এই প্রথম, তাও আমি পালাতে পারিনি, আমাকে নিয়ে এই পাঠটা করিয়েছিল। তারপর শিবু অনেক দিন বাদে আর কি আমাকে ধরাধরি করার চেষ্টা করেছিল। আমার তখন আমার শিবুকে দেখে মনে হয়েছিল এ কি সিনেমা বানাতে পারে, কারণ ওকে আমি খুব ছোটবেলা থেকে চিনি, 11-12 থেকে অ্যাক্টিং করতে ভালো, দারুণ অ্যাক্টিং করতে শিবু, ছেড়ে ছুড়ে দিয়ে বসতো খাও। তা আমার তখন মনে হয়েছিল যে শিবু কি সিনেমা বানাবে, বলে ওকে আমি সরিয়ে দিয়েছি। কারণ শিবু বললো ঠিক আছে তোকে আমাকে বিশ্বাস করতে হবে না, একজনের সাথে আলাপ করাবো চল। আমার দিদির সঙ্গে আলাপ হয়েছিল, নন্দিতা রায়। ওকে মনে হয়েছিল যে না একে বিশ্বাস করা যায়, না শিবুকে তো আমি অনেকদিন চিনি, ওকে ঠিক আমার সিরিয়াস মনে হতো না। তারপরে দিদির সাথে যাই, দিদির সাথে কথা হয়, আমার মনে হয় যে এর সাথে কিছু একটা আমার ওয়েভলেন্থে ম্যাচ করছে, করতে করতে ইচ্ছে। তারপরে আর শিবু আমাকে ছেড়ে দেয়নি কোনোদিন। লিলি পিসি
অনেক বছর ধরে সাকসেসফুলি এবং কনসিস্টেন্টলি অভিনয় করার পর জীবনের একটা ফেজে গিয়ে তুমি একটা ব্রেক নিয়েছিলে, হ্যাঁ। নিজেকে সরিয়ে নিয়েছিলে। না, সরানো ঠিক নয়, বাধ্য হয়েছিলাম সরাতে। বাধ্য হয়েছিলে। আমার হাজবেন্ড খুব অসুস্থ হয়েছিলেন তখন, আর ওনার মানে আমার তো কোনো ইস্যু নেই আমার, সেই জন্য উনি খুব লোনলি ফিল করতেন একা একা বাড়িতে থাকতে। আপনি বলতেন কাজ করতে, বলেও বলতেন যে তুমি ঠিক যদি পারো সন্ধ্যের মধ্যে চলে আসবে। হ্যাঁ, 7টার মধ্যে। আমি জানি সেটা, মানে ওনার দৃষ্টিশক্তির একটু হ্যাঁ গন্ডগোল হয়ে গেছিল। মানে যখন নাকি চোখটা অপারেশন হলো, রেটিনাটা ছিঁড়ে গিয়েছিল, তারপরে একটা চোখে গ্লুকোমা ছিল। ন্যাচারালি ওনার একটুখানি মানে একা একা থাকতেও একটুখানি ভয় পেতেন, করতেন। তখন আমি আস্তে 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 কমিয়ে দিলাম কাজ, কমাতে কমাতে একদম শেষই করে দিলাম যে করব। তুমি একটা টাইমের পরে শুটিং করতে না, এটা আমার সামনেই হয়েছে যে আমাকে এবার যেতে হবে। 4টে না 5টা ম্যাক্সিমাম। তো এরকম করেছিলাম কিছু কাজ। ওইটা তো ঋতুর ছবিটাও ওই সময় করেছিলাম, ও আমাকে ছেড়ে দিত ঠিক সময়। একদিন হঠাৎ এরকম আমি ফোন করতাম, তখন মোবাইল ফোন এসে গেছে। একদিন দুপুরবেলা কিছুতেই ফোন ধরছে না, টেনশন হয়ে যায় না? হ্যাঁ, টেনশন হচ্ছে। তারপরে আমি আমার এক ননদ থাকতো এতে শ্যামবাজারে, তাকে ফোন করে সে গেল বাড়িতে, আমার ড্রাইভার আর কি, সে তখন বাড়িতে থাকতো, কারণ সে মানে ঋতু আমাকে গাড়ি করে নিয়ে যেত, গাড়ি করে পাঠিয়ে দিত। তো সে ডেকে ডেকে পাচ্ছিল না দেখে ও আমাকে ফোন করেছে যে দাদাকে ডাকছি, দাদা সাড়া দিচ্ছে না। তখন এসে দেখা গেল মানে ওই ফোনটা ধরতেই এসেছিল, ধরতে এসে পারেনি, পড়ে গেছে। পড়ে গিয়ে ওরকম ঘুষতে ঘুষতে গিয়ে গেটটা খুলে দিয়ে এসছে। তারপর ওরা ঢুকেছে, ওরা ডাক্তার দেখেছে, আমাকে ফোন করেছে। ঋতু আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিল সেদিন, যে তুমি চলে যাও বাড়িতে। তো তারপরে ভাবলাম যে এরকম এইভাবে মানে অন্য কোনো কাজের লোক রাখলেও তার পোষাবে না, আমাকে থাকতে হবে। তো ঠিক আছে, থাক, করব না। তারপর নিজেই বলতো যে তোমার মানে এই সময় এত কাজ আসছে, মানে এত ফোন আসছে না, আমি সবাইকে না বলে দিচ্ছি। আমার খুব খারাপ লাগছে লিলি, তুমি কাজ করো, তুমি ওদেরকে বলো না একটু সকাল। আমি দেখো সিরিয়াল করলে বা করলে সকাল সকাল বললে হয় না, ওরা একটু রাত করবেই। আমি বলি 8টায়, কিন্তু ছাড়তে ছাড়তে কোনোদিন 9টা হয়ে যায়, কোনোদিন 10টাও বেজে যায়। আর নিজেরও তো একটা টেনশন হয় যে বাড়িতে কি হচ্ছে, সব সময় একটা টেনশন। তারপরে চলে গেলাম শ্যামবাজার ওই ননদের বাড়িতে। সে নিজেই বলে এই বাড়িটাতে থাকবো না, এই বাড়িটাতে থাকবো না, এই বাড়িটা আমার ভীষণ ড্যাম্প লাগছে, লাগছে। পুরোনো দিনের বাড়ি তো, একটু মোটা মোটা দেয়ালও ছিল। তো চলে গেল ওখানে। সেখানের থেকে একদিন খুব অসুস্থ হলো, নার্সিংহোমে ভর্তি করলাম। 15 দিন সেখানে থাকবে না, নার্সিংহোমে চলে আসবে। তারপরে নিয়ে আসা হলো, ডাক্তারকে বলে হ্যাঁ নিয়ে যান, এবার উনি অনেকটা কিওর হয়ে গেছেন। নিয়ে এলাম। তারপরের দিন শুটিংয়ের ডেট ছিল আমার। আমি বললাম কি যাবো? বলে হ্যাঁ আমি তো সুস্থ, তুমি চলে যাও। আমার বোনকে সঙ্গে নিয়ে যেতে হতো তখন, যে ওকে সঙ্গে নিয়ে যাও, একা যাবে না। মানে তখন মানে ওইগুলো সব ছিল আর কি। আমি শুটিংয়ে গেলাম, একটা সিন করেছি, আরও 2টো সিন ছিল তখনও। তো বোনকে একজন এসে বললো যে এরকম বাড়ি থেকে ফোন এসছে, বোনের কাছেই ফোন এসছে যে দিদিকে নিয়ে যেতে বলেছে। তাহলে কেন? তো সুস্থ হয়ে গেছে, সকালবেলা তো বললো ভালো আছি। তো বলছে না, এ তো বললো ফোন করে নিয়ে যেতে। তো গাড়ি দেখি প্রোডাকশন ম্যানেজার সঙ্গে যাচ্ছে। তুমি যাচ্ছ কেন? তো বলছে না, দেখে আসি, যদি সেরকম দরকার হয় আমিও কিছু করতে পারি, হয়তো নার্সিংহোম নিয়ে যেতে পারি কিছু। সে তো ওখানে লোকজন আছে। তা আমি যখন বাড়ির কাছে গিয়েছি দেখি অনেক লোক দাঁড়িয়ে আছে, তখন আমার মনটা একদম বুঝতেই পেরে গেছি তখন যে আর নেই। ডাক্তার বসে আছে, নামটার স্পেলিংটা কি লিখবে এই সমস্ত বলাটা আছে। তখন মানে একটাই দুঃখ হয়, যাওয়ার সময় কিছু বলে যেতে পারিনি। আমি মানে লাস্টের দিকে যত রকমের চেষ্টা করেছি, একটা মানে হাঁটতে
পারতেন না, তখন একে উঠে হেঁটে একটা হুইল চেয়ার কিনে দিলাম, আমি নিজে নিজে নিয়ে গিয়ে বারান্দায় বসিয়ে দিতাম, একটু লোকজন দেখুক, গাড়ি দেখুক। বয়সও হয়েছিল অনেক, আমার থেকে 18 বছরের বড় ছিল। এরম উদাহরণ খুব কম পাওয়া যায় যে কেরিয়ারেও এতটা সাকসেসফুল এবং সমানতালে পারিবারিক জীবনেও এতটা বন্ডিং। মানে এটা হ্যাটস অফ, কিছু বলার নেই, রেয়ার। দুটো দিক এইভাবে সামলানো ক্ষমতা লাগে। এটা কিন্তু ওরও অনেক অবদান। না না, ডেফিনেটলি এক হাতে তালি বাজে না। আমাকে ইন্ডাস্ট্রিতে দাঁড় করাবার জন্য ওকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে, নিজের বিজনেস টিজনেস সমস্ত এ করে সব ফিক্সড ডিপোজিট করে দিয়ে, মানে বাড়িটা আমি দেখবো, তুমি কাজ করো। যাই হোক, সৈনী প্রথম প্রেম যেমন মানুষ ভোলে না, প্রথম বিয়ের ক্ষেত্রেও কি তাই? এইটা উত্তর দেব না। দেবে না? জিলেট গার্ড লাইফলাইন ধরে বসো। আমাদের একটা নিয়ম আছে যে আমাদের কোনো প্রশ্নের উত্তর যদি কোনো গেস্ট না দেন, তাকে এই জিলেট গার্ড লাইফলাইনটা নিতে হয়। এর মানে হচ্ছে এবার ওই দর্শক আসন থেকে কেউ একজন প্রশ্ন করবেন, হ্যাঁ, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু দিতে হবে। এই রে, আচ্ছা, কে প্রশ্ন করবেন? আমার নাম হচ্ছে সিদ্ধার্থ পাল। সিদ্ধার্থ, ব্যারাকপুর থেকে আসছি। ব্যারাকপুর। কি প্রশ্ন সৈনিকে? আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে এই সিনেমায় চরিত্রগুলোতে অভিনয় করেন, তা আপনি কি সেরকমই না অন্যরকম? এই কি বলতে চাইছে? মানে আমি ভূত না, অলিক সুখে ভূত বা বিবেক না। আমার যেটা হয় যে স্কুলে অনেক সময় আমি যে স্কুলে পড়াই 5 থেকে 12 পড়াই, তো একদম ছোট বাচ্চারা আর কি, তারা মাঝে মাঝে অলিক সুখের পরে যখন যেতাম, ওরা আমি ক্লাসে ঢুকলেই এরকম করে উঠতো, তখন এরকম ওরা ভয় পেত। তারপরে আস্তে আস্তে মানে ওরা আমাকে স্কুলে যেভাবে চেনে, আমি খুবই মাদারলি, খুবই লাভিং, আমি বাড়িতেও তাই, আমি খুব সুগৃহিণী, আমি খুব ভালো রান্না করি, সেই জন্যই বোধহয় ভালো অভিনেত্রী বলে, কারণ আমি নর্মাল লাইফে ওরম নয়। আচ্ছা, আপনি এই রাউন্ডের শেষে ওনাদের সঙ্গে একটা সেলফি তোলার সুযোগ পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এবার খেলবো র্যাপিড ফায়ার। সৈনিকে দিয়ে শুরু করি। শাড়ি না গয়না? শাড়ি। পরিপাটি নাকি আগোছালো? আগোছালো। অবসর সময় বই পড়া না গান শোনা? বই পড়া। বেশি প্রিয় কোনটা, মঞ্চ না পর্দা? মঞ্চ। বিবাহিত মহিলাদের নতুন করে প্রেমে পড়া উচিত না? না, অবশ্যই সবসময় প্রেম পড়া উচিত। একদম, এটা বিশ্বাস করি। শুধু মহিলাদের কেন, বিবাহিত পুরুষদের জিজ্ঞেস করো না কেন তোমরা? এবার লিলি, আলু পোস্ত না শুটকি মাছ? আলু পোস্ত। আহা, থিয়েটার না সিনেমা? অবশ্যই সিনেমাটাই বেশি করেছি, কিন্তু থিয়েটার থেকে আমি অনেক কিছু শিখেছি। দুর্গাপুজোয় কলকাতা না বাইরে? আমার বাইরেই ভালো লাগতো। মধ্যপ্রদেশে ছিলাম, সেখানে কি সুন্দর দুর্গাপুজো হতো। তাই? বারবার ঘুরে ঘুরে প্রত্যেক বছর এক এক জায়গায় হতো, 12টা জায়গা ছিল। বাবা, নিজেকে কোথায় সব থেকে বেশি সুন্দর লাগে, আয়নায় না পর্দায়? আয়নায় সেরকম দেখি না, পর্দাতেই যেরকম রোল করি সেরকম লাগে। কিরকম পোশাক বেশি পছন্দ, ইস্টার্ন না ওয়েস্টার্ন? ইস্টার্নই পছন্দ। এই পোস্ত, তোকে একটাই প্রশ্ন করবো র্যাপিড ফায়ার, সাট করে এক্ষুনি একটা আইডিয়া এলো মাথায়, এক কথায় উত্তর দিবি কিন্তু মন থেকে। রক্তিম না ভুতু? রক্তিম। এই রে, তবে আজকে কিন্তু ভুতুকে দেখে মিষ্টি মিষ্টি হাসছিল। সৈনে, বুদ্ধিমান ছেলে কিন্তু, হাসির মধ্যে একটা বদমাইশি আছে কিন্তু, পাদুর নাচছে। ঠিক আছে, সিদ্ধার্থ বাবু চলে আসুন। জিলেট গার্ডের পক্ষ থেকে এই গিফটটা, থ্যাংক ইউ। এতক্ষণ ধরে এত সুন্দর উত্তর দেওয়ার জন্য জিলেট আপনাদের জানায় স্যালিউট। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজেই। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডেড। এগুলো জিলেট মার্ক 3 পক্ষ থেকে ওনাদের যে কোনো প্রিয় মানুষের জন্য। এখানে হ্যান্ড ব্লেন্ডার আছে, এখানে কফি মেকার আছে। কে কোনটা নেবে? মারপিট না করে প্লিজ। এটা তো এটা ব্যাস হয়ে গেল, মিটে গেল ওটা ওদিকে।
এটা এদিকে। হ্যাঁ আমি ওইটাই চাইছিলাম, কফি বাহ, বাহ, মেকারটা। বাহ। ভালোই। ঠিক আছে, তাহলে শেষ করছি আজকের পর্ব। দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি। ও পুরুষ সংসার, ও পুরুষ সংসার।